আমার ছোট্ট কুটিরে আজ কিন্তু পৌষ সংক্রান্তি শুরু হয়ে গিয়েছে। পরিবারের সবাই মিলে যদি পৌষ সংক্রান্তি পালন না করি তাহলে কি পিঠাপুলির কোনো আনন্দ আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ভিডিও উপস্থাপন করছি। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো পৌষ মাস চলছে আর এখনও আর কি শীতের পিঠা খাবো না তা কি হয়? তো কয়েকদিন ধরেই আমি আর কি প্ল্যান করছিলাম শীতের পিঠা তৈরি করব, সামহাও হয়ে উঠছিল না। তো আজ কি হয়েছে, তোমাদের আমি নিশ্চয়ই বলেছিলাম যে আমার শ্বশুর বাড়ির এক আত্মীয় আমার জন্য গিফট পাঠিয়েছে, নারকেল, এরপর হচ্ছে হাঁস মুরগি। তো আমি ভাবলাম যে যেহেতু নারকেল পাঠিয়েছে আর আমার ঘরে কিন্তু এমনিতে নারকেল আছে, তারপরেও যখন আর কি দেখলাম দুটো নারকেল এসেছে তখনই আর কি মনটা একদম নেচে উঠলো যে পিঠা বানাবো। তো যেভাবে সেই কাজে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আজকেই পিঠা বানাবো। তো আমি কিন্তু চাল প্রথমে ভিজাতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ আমার দুপুর 2টার দিকে মনে পড়েছে যে আমি চালটা ভিজিয়ে নিই। তখন আমি কি করলাম, তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। এইভাবে যদি তোমরা চাল ভেজাও 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের চাল একদম ভিজে নরম হয়ে টুইটুম্বুর হয়ে যাবে। তো সেই গোপন টিপসটা আমি তোমাদের বলে দিচ্ছি, আশা করছি অনেকেরই কাজে লাগবে। অবশ্য অনেকেই জানে, আমার ম্যাক্সিমাম আর কি মানুষই বুঝতে পারে না। তো কিভাবে আমি 1 ঘন্টার মধ্যে চাল ভিজিয়ে দেখো ঝরা দিয়ে শুকিয়ে নিয়েছি। তো টিপসটা হচ্ছে, মনে করো আমি পর্যাপ্ত পরিমাণে চাল নিয়েছি, অবশ্য আমি মাপি নাই, আমি একটা কাপ দিয়ে মেপে নিয়েছি। এরপরে চালগুলোকে কিন্তু খুব সুন্দর মতন ধুয়ে আমি কিছু পানি আর কি নর্মাল পানি নিয়েছিলাম, ট্যাপের পানি। এরপরে তোমরা দেখতেই পেয়েছো আমি কিন্তু 1 কেটেল একদম ফুটন্ত গরম পানি চাউলের মধ্যে ঢেলে দিয়েছি। তবে পানিটা কিন্তু অবশ্যই চালের 3 গুণ হতে হবে। এরপর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি চালটাকে ঢেকে রেখেছি। তো এভাবে যদি তোমরা এই টিপসটা ফলো করে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তোমাদের চাল ভিজে যাবে। এরপরে কিন্তু আমি 1 ঘন্টা পর চালটাকে ঝরিয়ে রেখেছিলাম। তারপরে তো টেবিলের উপরে আমি মেলে ফ্যান ছেড়ে দিয়েছিলাম। এরপর একটা তোয়ালের সাহায্যে চেপে চেপে আমি কিন্তু চাল থেকে পানি একদম মুছে শুকিয়ে নিয়েছি। এরপরে তো চাল ভাঙিয়ে এনেছে। আর দেখো কি কাণ্ডটা এনে হয়েছে, আমি 4 লিটার দুধ এনেছি পিঠা করার জন্য। আর আমি চুলার মধ্যে দিয়ে রান্নাঘরে দাঁড়িয়েছিলাম, যে সরি নাই, ভাবছি যে দুধ তো আসলে একটুখানি সরলে পড়ে যায়। কিন্তু কি আর বলবো, দেখো শুধু আমার চোখটা এক পাশে গিয়েছে, অমনি দেখি ঠুস করে শব্দ হলো। মানে একটা সেকেন্ডের মধ্যে মনে হয় 250 গ্রাম দুধ পড়ে গেছে। কি আর করবো, যাই হোক। এরপরে চুলার আঁচটা কমিয়ে ঘরে চলে আসলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার বোনেরা চলে আসছে। এই পিঠাটা করতে আসলে অনেক মানুষের প্রয়োজন হয়। তো আমি কিন্তু সবগুলো চাল নিয়ে পরে আমি জিজ্ঞেস করেছিলাম আমাদের দোকানের ছেলেটাকে যে কয় কেজি চাল হয়েছে, কারণ চাল তো অবশ্যই মেপে তারপর ভাঙায়। তো ও বলল যে 5 কেজি 700 গ্রাম হয়েছে। 700 গ্রাম ধরেছে পাতিলের মাপ, আর 5 কেজি ধরেছে চাউলের মাপ। যাই হোক, এই যে আমার 2 বোন, আমার ভাইয়ের বউ এসেছে। আর বড়গুলা তো আছে আমার বাসায়, মানে আমার মেয়ে, তারপর হচ্ছে আমার বোনের মেয়েরা। আর এই যে আমার ছোট বোনের এক ছেলে, আমার বড় বোনের এক ছেলে আর আমার মেয়ে, ওরা মিলে মজা করছে, খেলা করছে। তো এদিক দিয়ে আমার দুলাভাইকে ফোন দিয়েছি আসার জন্য। তো সেও আসছে। এখন প্রায় ঘড়িতে 10:30 বাজে। আর আমার বরের কোনো পাত্তা নেই। আমার বর অবশ্য জানেও না আমি চাল ভিজিয়েছি বা আমি চাল ভাঙিয়েছি বা আমি পিঠার আয়োজন করছি। তো দুলাভাই আসছে। আসার পরে কিন্তু পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। সে এসেই আর কি দুষ্টুমি করতেছে আমার ভাইয়ের বউর সাথে, আমার ছোট বোনের সাথে। আসলে আমাদের ঘরের পরিবেশটা এতক্ষণ শান্ত ছিল, তো যেই দুলাভাই আসছে অমনি সবাইকে হাসানো শুরু করছে। আর আমরা কিন্তু অবশ্য দুলাভাইকে দুলাভাই বলি না, আমরা আর কি বিশেষ করে আমি ভাই বলে ডাকি, আর আমার ছোট বোন ওরা দুলাভাই বলে ডাকে, কিন্তু আমি ভিডিওর খাতিরে তোমাদের সামনে দুলাভাই বলে ডাকছি। তো জামাই মানুষ আসছে, তাকে তো আর খালি মুখে বসিয়ে রাখা যায় না। প্রথমেই তা আমার কি মালটা কেটে দিলাম, এরপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলো। তো এরপর দুলাভাইকে বললাম যে রান্নাঘরে চলেন, কাজ করবেন, পিঠা বানাতে হবে। তো বললো যে কী পিঠা বানাবো, আমি বলি চলেন, কাজ আছে। তো আমাদের কি হয়েছিল, আমার একটু মনে ছিল না যে নারকেলের খাজি বানাতে হবে, সবাই তো পিঠে বানাতে ব্যস্ত। আর আপা বলে যে খাজি দিয়ে কুলি বানাই। তখনই আমার মনে হলো, আল্লাহ, আমি তো নারকেলের খাজি বানাইনি। এরপরে এই যে দুলাভাইকে দিয়েই খাজিটা বানাচ্ছি। আসলে এটা চাইলে আমি পারতাম, কিন্তু ওই যে বললাম একটা উৎসব মুখর পরিবেশ লাগে সবাই একসাথে হলে, এই কারণে মূলত দুলাভাইকে বললাম বানাতে। তো আমি কিন্তু প্যানের মধ্যে একটু ঘি দিয়েছিলাম, যেটা তোমাদের আসলে দেখানো হয়নি। আর আমি কোনো গরম মশলা ব্যবহার করি নাই, অবশ্য আমি দিতে চেয়েছিলাম কিন্তু আমার দুলাভাই না করেছে, বলে যে না, গরম মশলা দেওয়ার দরকার নেই। তো ভাবলাম যাক, যে বানাচ্ছে তার পছন্দ মতোই বানাক।
তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছো বা এতক্ষণ ধরে আমার সাথে আছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। আর যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, আমি বলবো সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যদি তোমাদের ভালো নাও লাগে, তারপরে তোমরা দেখতে থাকো, ইনশাল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন তোমাদের ঠিক ভালো লেগে গেছে। সেই সাথে সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও, এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর আমার যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূরান্তে সহায়তা করেছো, তোমাদের জানাই অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো তোমাদের আরও একটা গোপন টিপস বলে দিচ্ছি, নারকেলের খাজি মজা হওয়ার কিন্তু আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে গুঁড়া দুধ আর ঘি একটুখানি যদি দেওয়া যায় নারকেলের খাজির মধ্যে, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে এটা টেস্ট কতটা ভালো লাগে। আর তোমরা দেখাও আমার দুলে ভাই কতটা যত্ন করে অনেক সুন্দর করে কিন্তু খাজিটা বানিয়ে ফেললো। তো হয়ে গেছে, এখন আমি চুলার জালটা অফ করে দিব, কারণ বেশি ভাজলে নারকেলের যে একটা জুসি জুসি ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো খাজি বানিয়ে দুলাভাই বেচারি টায়ার্ড হয়ে গিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিল রান্না করে। এরপর আমি এই যে মোয়া নিয়ে আসলাম, এখানে ছিল চিড়ার মোয়া, মুড়ির মোয়া। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, বললো যে না খাবে না। তো আমি বললাম না খাইলে কাজ করেন। এই যে দেখো কি সুন্দর তারা কাজ করছে, আর আমি বসে বসে একটু পরপর এসে তাদের সঙ্গ দিচ্ছি। আমি আসলে সবসময় এমনই করি, দেখা যায় নিজে একটা কাজ জুড়ে নিয়ে সেই কাজটা আমার বোনদের মাথার উপরে ফেলে দিই। এই কারণে আসলে কোনো কাজে আর কি কষ্ট লাগে না। আমি যতই দেখা যায় রান্নার কোনো আয়োজন করি না কেন বা দাওয়াতের আয়োজন করি না কেন, ইনশাল্লাহ আমার দুই বোন কিন্তু সবসময় পাশে থাকে। এখন আবার ছোট ভাইয়ের বউটাও আছে, ও মাঝে মাঝে এসে আমাদের সবার সাথে সঙ্গ দেয়। রসগোল্লা দেখা যায় কত বড়, একটা দুইটা বানান যাবে, এত বড় গোল্লা কেউ বানায়? একটা দুইটা বানাবি ভাঙ্গা লাগি। হ্যাঁ, তাহলে আপনারা বানালেন তো না, মাইসে দেখাইতাছে আমি বানাইতাছি। আরো তো সানাই লইছি, ছোট গোল্লা করেন ছোট বানামছি লিখে। তাহলে আর শ্যামাই কোলে তাহলে দেবো পুলি পিড়া। আর দেখো আমার দুলে ভাই কি করছে, কত বড় বড় করে একটা গোল্লা বানাচ্ছে। তো বলছে যে সমস্যা কি, বড় বড় করে বানাবো। তো এটা নিয়ে আবার আমরা একটু হাসি মজা আনন্দ করলাম। আসলে একটা কাজ করতে গেলে যদি সবাই শুধু মুখ বন্ধ করে চুপচাপ করে করি, তাহলে আর কেমন হয়। এই কারণে একটু পরপর আসলে আমরা খুব মজা করছি। এটাই কিন্তু আসলে একটা পিঠাপুলির একটা অন্যরকম আনন্দ। মনে হচ্ছে কি ঈদ আমার বাসায়। আসলে আমার কয়েকদিন পর পরে যে কোনো অনুষ্ঠান করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। তো আপাতত পিঠা বানাচ্ছে, তো ভাবলাম যে কিছু ওদের জন্য স্ন্যাক্স আইটেম করে আনি। তো ওটা বানাক আর আমি রান্নাঘরে চলে আসলাম। তো এখানে আমি কয়েকদিন আগে চিংড়ির বড়া বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা ব্যাটার রয়ে গিয়েছিল। তো ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু আমি গতকাল নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে রেখে দিয়েছিলাম বলে কিন্তু আজকে ঝটপট ভেজে নিতে পারলাম। তো এখানে বেশি একটা হবে না, যেহেতু মাশাআল্লাহ আমরা ভালোই মানুষজন আছি আন্ডা বাচ্চা নিয়ে। আর আমি কিন্তু দেখো পাকোড়ার শেপ দিয়েছি ছোট ছোট। তো ভাবলাম আসলে এতটুকু পাকোড়ায় হবে না, ঘরে ফ্রোজেন আইটেম ছিল। তো ভাবলাম তো এই ফ্রোজেন আইটেমগুলো একসাথে ভেজে নিই। আর এটা দিয়ে খাওয়ার জন্য তো একটা আর কি সস লাগবে, এই কারণে ঘরে পুদিনা পাতা ছিল, এরপর হচ্ছে ধনিয়া পাতা ছিল। তো ওটা দিয়ে একটা চাটনি করব। তো এদিক দিয়ে কিন্তু আমি আর কি পাকোড়াটা করে নিয়েছি, চিংড়ির পাকোড়া, আর এটা হচ্ছে ফ্রোজেন সামোসা, আর হচ্ছে স্প্রিং রোল। তো এগুলো দিয়ে কিন্তু ইনশাল্লাহ দেখা যায় সবারই হয়ে যাবে। আর আমি কিন্তু কম আছে ভালো মতন একটু লাল লাল করে ভেজে নিলাম। তো আমার কিন্তু সামোসা ভাজা শেষ, এখন আমি আর কি একটু স্প্রিং রোলটা ভেজে নিচ্ছি। আর দেখো আমি কিন্তু ধনেপাতা আর হচ্ছে পুদিনা পাতার চাটনিটাও করে নিয়েছি, সাথে দিয়েছি 4-5 কোয়া রসুন আর কাঁচামরিচ।
ব্যাস এই যে হয়ে গেল। দেখো আমার স্ন্যাক্স, এদিক দিয়ে পিঠা বানানো হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এটাই কিন্তু আসলে মজা। ঘুরতে গেলে যদি খাওয়া দাওয়া না হয় বা বাসায় বসেও যদি খাওয়া দাওয়া আড্ডা না হয় তাই কি চলে। দেখো রাত কিন্তু 11টা বেজে গিয়েছে, আমার ভাই বসে বসে হাই তুলছে। মূলত আমি পিঠাটা বানানো শুরু করেছিলাম আমরা রাত 8:30 পৌনে 9টার দিক থেকে পিঠা বানানো শুরু করেছিলাম। তো দেরি তো হবেই। দেখা যায় এই পিঠাটা আসলে বিকেল থেকে বানানো লাগে, কিন্তু আমি তো চালে ভিজিয়েছি দেরি করে, এরপরে হচ্ছে চাল ভাঙিয়ে এনেছে প্রায় মাগরিবের যখন আজান দেয় তখন আর কি চালটা ভাঙিয়ে বাসায় দিয়ে গেছে। তো এই সেই করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর এই পিঠা বানাতে বানাতেও আজকে প্রচুর দেরি হয়ে যাবে। তো এই যে দেখো এদিক দিয়ে কিন্তু আর কি সেমাই কাটা শেষ, এরপর হচ্ছে কলই কাটাও শেষ। এখন কিন্তু রাত 12টা বাজে। ঘড়িতে আসলে সময় যে কীভাবে পার হয়ে যাচ্ছে চোখের পলকে বোঝাই যাচ্ছে না। তো এদিক দিয়ে আপা, আমার ছোট বোন সবাই চলে গেছে, আমার ভাইয়ের বউরা চলে গেছে। তো আসল কাজ করে দিয়ে গিয়েছে, এখন আমি আর কি পিঠাটা বানিয়ে নিব। আর এই প্রথমবার আমি কিন্তু একা একা পিঠা বানাচ্ছি গাইস, জানি না কেমন হবে। তবে আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমি বিশাল বড় একটা খোলামেলা পাতিলের মধ্যে শিরাটা আগে করে নিয়েছি। এই কারণে মানে আল্লাহ তাআলার কাছে অশেষ ধন্যবাদ যে পিঠাটা একটু ভাঙে না, খুব সুন্দর মতন হয়েছে। তো এই যে এদিক দিয়ে দেখো 4 কেজি দুধ ঘন হয়ে প্রায় এখন 2 লিটারের মতো হয়েছে। এটাকে আমি আরও একটু ঘন করব। তো এই যে দেখো সেমাই পিঠাটা কিভাবে বানাচ্ছি আমি। এই পিঠার কিন্তু একটা সিস্টেম আছে, একসাথে কিন্তু সবগুলো সেমাই দেওয়া যাবে না। এই যে দেখো আমি কিন্তু ধাপে ধাপে দিচ্ছি, মানে এক ধাপ দেওয়ার পরে যখন পিঠাটা আপনা থেকে সরে যাবে, মানে বলক চলে আসবে, তখন কিন্তু আরেকবার দিয়ে দিব। এই যে দেখো দেওয়ার পরে কিন্তু কত সুন্দর সবগুলো পিঠা সরে গিয়েছে। এখন আমি যে বল করতেছে শিরাটা, সেই শিরার মধ্যে বাকি যে আর কি সেমাইগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। তো এই যে দেখো এই সেমাইটা কিন্তু আস্তে আস্তে যখন কুক হবে এটা সরে যাবে। তো এরপরে কিন্তু আমি কুলিটা দিব, কুলিটা এখন আমি দেইনি। আর আরও একটা টিপস তোমাদের আমি বলে দিই, এই আর কি সেমাই কুলি পিঠাটা কিন্তু একটু ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়, নয়তো কিন্তু ফেটে যায়। এই যে দেখো আমি কিন্তু সেমাইটাও ঢেকে রেখেছিলাম, আর এই যে কোলেটাও আর কি ঢেকে রেখেছি। এতে করে কিন্তু একটা কোলেও ভাঙে না, একটা সেমাইও ফাটে না। তো বন্ধুরা তোমরা দেখছোই সবগুলো কিন্তু সেমাই খুব সুন্দর মতন ফুটে উঠেছে। এখন কিন্তু আমি কোলেগুলো দিয়ে দিব। আর এই কোলেও কিন্তু একবারে দিব না, আমি 2 ধাপে দিব, যেহেতু বেশি একটা না, অল্প পরিমাণে আছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর ফুটতেছে, আর কোলেটা কিন্তু একপাশে সরে গিয়েছে, সেমাইটা কিন্তু মাঝখানে ফুটছে। আর এই পর্যায়ে এখন বাকি যে কোলেগুলো ছিল সেগুলো দিয়ে দিব। আমি কিন্তু পাশের চুলার আঁচটা কমিয়ে রেখেছি দুধটা ঘন হওয়ার জন্য। আসলে দেখা যায় এখানে আমি প্রায় 4 কেজি 4.5 কেজির মতন খেজুরের গুড় নিয়েছি, সাথে দিয়েছি আরও 1 কেজির মতন চিনি। এটা আসলে তোমাদের আমি দেখাইনি, দেখানোর কি আছে এই কারণে আর দেখালাম না। এর আগেও কিন্তু আমি গত বছর একটা আর কি এইভাবে পিঠার ভিডিও করেছিলাম, তখন আমার মা ছিল, আমার আব্বা ছিল, এরপর দুলাভাই ছিল, সবাই কিন্তু সাথে ছিল। তারা সবাই বানিয়েছে, জাস্ট আমি শুধু দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর আজকে আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে পিঠা বানাচ্ছি। তো আমার পিঠাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো ওদিক দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে একটু ঢেকে রেখে এসেছি। আর ভাবলাম চালের যে গুঁড়িগুলো ছিল সেগুলো এখন রেখে দিই। তো যেহেতু 5 কেজি গুঁড়ি অনেকটাই, তো এখানে আমার মনে হচ্ছে 2.5 কেজির মতন গুঁড়ি হবে, তাহলে 2.5 কেজির মতন আর কি আমাদের পিঠা বানানো হয়েছে। তো এইগুলো এখন আমি আর কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর তোমাদের আমি আরও একটা টিপস বলে দিচ্ছি বন্ধুরা, এই চালের গুঁড়িটা আমি যদি আরও 1 বছর পরে ব্যবহার করি একটুও নষ্ট হবে না। তবে চালের গুঁড়িটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রোজেন করতে হবে। চাইলে তোমরা রুম টেম্পারেচারেও রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু গুঁড়িটা একটু নষ্ট হয়ে যায়। বা নর্মাল আর কি ফ্রিজে যদি রাখো তাহলে কিন্তু দেখা যায় 7-8 দিন তো ভালো থাকবেই, কিন্তু তোমরা যদি ডিপ ফ্রিজে চালের গুঁড়া সংরক্ষণ করো সেখানে কিন্তু 1 বছরেরও বেশি চালের গুঁড়াটা ভালো থাকবে। তো যাই হোক আমি ডিপ ফ্রিজে রেখে আসলাম, জানি না আবার কবে পিঠা বানাবো। যখন আর কি চালের গুঁড়িটা থাকলে কি হয়, যখন ইচ্ছে তখন যে কোনো পিঠা খাওয়া যায়। যেমন এটা দিয়ে এখন আমি ভিজানো পিঠা করতে পারবো, পাটিসাপটা বানাতে পারবো, বা ভাপা পিঠা বানাতে পারবো, বা ইচ্ছে করলে সেমাই করলেও বানা যাবে। কিন্তু সেমাই করলে পিঠার বানাবো না, কারণ এই পিঠাটা বানাতে খুবই কষ্ট কি আর কি, সময় লাগে বেশি। যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি, আর মাশাআল্লাহ তোমরা নিজেরাই দেখো একটা পিঠাও ভাঙে নাই, একটা কুলিও ভাঙে নাই।
এই পিঠাটা খুবই সেন্সিটিভ, একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু বিশেষ করে পুলিটা একদম ভেঙে যায়। কিন্তু সেক্ষেত্রে আমার একটা পুলি ভাঙবে কি, একটা সেমাই ভাঙে নাই। তো এদিক দিয়ে দেখো দুধ থেকে মালাইটা কত সুন্দর উঠেছে, প্রচুর কিন্তু মালাই হয়েছে। কারণ দুধের পরিমাণ তো অনেক বেশি, 4 কেজি দুধ, এখানে প্রায় এখন 2 লিটারেরও কম হবে। তো প্রচুর ঘন হয়েছে। আর এখন এই পর্যায়ে আমি দুধটা ঢেলে দিব। তো এখানে আরও একটা টিপস তোমাদের জানিয়ে রাখছি, যারা একা একা পিঠা বানাও বা নতুন বানাচ্ছ, তো তোমরা ভুলেও কিন্তু গরম আর কি পিঠার মধ্যে কখনো গরম দুধ ঢেলে দিবে না। আমি কিন্তু পিঠাটাকে প্রায় 15 মিনিট একটু আর কি ঠান্ডা করার জন্য রেখেছিলাম নাড়াচাড়া দিয়ে। আর এতেই কিন্তু দুধ কেটে যাওয়ার কোনো চান্স নেই। অনেকে বলে না যে পিঠার মধ্যে দুধ দেওয়ার পরে দুধটা কেমন ফেটে যায়। তো বন্ধুরা তোমরা নিজেই দেখো, আর এই টিপসটা তোমরা যদি অবলম্বন করো, ইনশাল্লাহ তোমাদের আর কি পিঠা থেকে দুধ কোনো একদম কেটে যাবে না। তো তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার পিঠার। তো আমি কিন্তু যখন হালকা গরম ছিল সে অবস্থায় কিন্তু যাকে যাকে দিব তাদের সবার জন্য কিন্তু আমি পিঠাগুলো ঢেলে নিয়েছি। আসলে আমার মাকেও দেখতাম ছোটোবেলায় অনেক পিঠা বানাতো, কিন্তু লাস্টে দেখতাম আমাদের ঘরে অল্প একটু পিঠা রয়ে গেছে। তখন আমার মাকে বলতাম যে পিঠা তো অনেক বানান, কিন্তু ঘরে তো রাখেন একটুখানি, সব পিঠাই তো দিয়ে দেন। তখন তো বুঝতাম না, এখন বুঝি যে দিয়ে খাওয়ার মধ্যে কতটা আনন্দ আছে। এই যে দেখো আমার ঘরের জন্য কিন্তু আমি এতটুকুই পিঠা রেখেছি। আর এই যে দেখো পাতিল কিন্তু পুরো ফাঁকা, আর একটুও পোড়া লাগে নাই। তো এদিক দিয়ে দেখো আমি কিন্তু সব ঢেকে রেখে দিলাম। আর তোমাদের সময়টা দেখাচ্ছি, এখন অলরেডি রাত 2টো বেজে গিয়েছে। তো রাত 2টা পর্যন্তই আমি এই যে পিঠা বানিয়ে সবার জন্য একদম বেড়ে রেখে দিলাম। সকালবেলা একটা সুন্দর সর পড়ে থাকবে, ঢেকে রেখে দিলাম যেন কোনো পোকামাকড় না পড়ে। তো এখন আমি ঘরে যাব, যে একটু ফ্রেশ হব, একটু নিজের স্কিন কেয়ার করব, এরপরে ঘুমিয়ে পড়ব। তো তোমাদের একটু দেখাচ্ছে যে দেখো আমার বর নাক ডেকে ঘুমাচ্ছে, তোমাদের একটু শোনাচ্ছি, দাঁড়াও। আসলে রাত তো আর কম হয় নাই। আর নাফি তো আগেই আপার বাসা গেছে, তাসনিম আজকে আপার সাথে চলে গেছে, কারণ ওর মাদ্রাসা বন্ধ। তো এখন আর কি ওই যে আমি ফ্রেশ হয়ে চলে আসছি, আর ফ্যানটা ছেড়ে দিলাম, ফ্যানটা ছেড়ে এখন ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।